আজ গল্প ক্লাসিক্সে আমরা পৌঁছে গেছি এক যুগের শেষ প্রান্তে। সুকুমার রায়ের পাগলা দাশুর সেই অবিশ্বাস্য হাসির দুনিয়ার শেষ কাহিনীতে। এখানে নেই রাজা রানী, ভূত প্রেত, আছে আমাদের মতোই কিছু মানুষ যাদের জীবন ভুলে ভরা, ভুল বোঝাবুঝিতে আর একটু পাগলামিতে। কিন্তু এই গল্প শুধু ভুলের নয়, এ হলো সুকুমার রায়ের সেই হাসির মঞ্চ যেখানে বুদ্ধি, ব্যঙ্গ আর মানব জীবনের সরলতা মিশে গেছে এক অনবদ্য রসিকতায়। চলুন আজ শুনি পাগলা দাশু সিরিজের শেষ গল্প, একটি তিক্ত অথচ মধুর বিদায়, এক চিরকালীন হাসির ধ্বনি। আমাদের আজকের গল্প ভুল গল্প। রামবাবু লোকটি যেমন কৃপণ, তার প্রতিবেশী বৃন্দাবন চন্দ্রের আবার তেমনই হাত খোলা। দুজনের বহুকালের বন্ধুতা, অথচ কি চেহারায়, কি স্বভাব প্রকৃতিতে কোথাও দুজনের মিল নেই। বৃন্দাবন বেটেখাটো গোলগাল গোছের মানুষ, তার মাথা ভরা টাক, গোঁফদাড়ি সব কামানো। 56 বছর অতি প্রশংসার সঙ্গে রেজিস্ট্রি অফিসে চাকরি করে শেষ দিকে তার খুব পদোন্নতি হয়েছিল। এখন 60 বছর বয়সে তিনি সবেমাত্র পেনশন নিয়ে বিশ্রাম করছেন। তিনি, তার গিন্নি আর এক বুড়ো জ্যাঠামশাই, এছাড়া ত্রিসংসারে তার আর কেউ নেই। জ্যাঠামশাই বিয়ে টিয়ে করেননি, বৃন্দাবনের সঙ্গেই থাকেন। রামপ্রসাদ সান্যাল লোকটি ছিপছিপে লম্বা। পোস্টমাস্টার প্রাণশঙ্কর ঘোষ ছাড়া তেমন ঢ্যাঙা লোক সে পাড়াতে আর খুঁজে পাবে না। এক অক্ষর ইংরাজি জানে না, কিন্তু মার্বেল পাথর আর পাটের তেলের ব্যবসা করে তিনি প্রকাণ্ড দোতলা বাড়ি করেছেন। দেশে জমিদারি কিনেছেন আর নানা রকম কারখানার অংশীদারি হয়ে বসেছেন। তার 8টি ছেলে, কিন্তু মেয়ে একটিও হলো না বলে তার ভারী দুঃখ। প্রকাণ্ড কপাল, তার উপর একরাশ চুল, মুখে লম্বা লম্বা দাড়ি আর চোখে হাল ফ্যাশনের ফ্রেম ছাড়া চশমা। কানের সঙ্গে তার সম্পর্ক নেই, কেবল নাকের উপর স্প্রিং দিয়ে এঁটে বসানো। মোট কথা দেখলেই বোঝা যায় যে মানুষটা কম কেউ কেটা নন। প্রতিদিন সন্ধ্যা হতেই পাড়ার মাতব্বর বাবুরা সবাই রামবাবুর বৈঠকখানা ঘরে এসে জোটেন, আর পান, তামাক, চা, বিস্কুট, সন্দেশ ইত্যাদির সঙ্গে খুব হাসি তামাশা গল্পগুজব চলতে থাকে। বৈঠকখানা ঘরটি বেশ বড়, বেঞ্চের ওপর প্রকাণ্ড ফরাস পাতা, তার ওপর কতকগুলো মোটাসোটা তাকিয়া আর রংচঙে হাত পাখা এদিক ওদিক ছড়ানো। তাছাড়া ঘরের মধ্যে কোথাও চেয়ার টেবিল বা কোনো রকম আসবাবপত্র একেবারেই নেই। পোস্টমাস্টার বাবু, হরিহর ডাক্তার, জ্যোতিষ রায়, হেডমাস্টার, ইন্সপেক্টর বারুজ্জে প্রভৃতি অনেকেই সেখানে প্রতিদিন আসেন। বৃন্দাবন বসু বড় লাজুক লোক। প্রথম প্রথম সেদিকে বড় একটা ঘেঁষতেন না। সে পাড়ায় তিনি সবে নতুন এসেছেন, কারোর সঙ্গে আলাপ পরিচয় নেই, খালি পোস্টমাস্টার বাবুর সঙ্গে একটু জানাশোনা। যা হোক, পোস্টমাস্টার বাবু নাছোড়বান্দা লোক। তিনি বড়দিনের ছুটির মধ্যে এক রবিবার একরকম জোর করে তাকে রামবাবুর বাড়ি নিয়ে গিয়ে হাজির করলেন। প্রথম দিনের পরিচয়ই দুজনের আলাপ এমন জমে উঠল যে তারপর থেকে রামবাবুর বৈঠকে যাবার জন্য বৃন্দাবন চন্দ্রকে আর কোনো তাগিদ দেওয়ার দরকার হতো না। এই ঘটনার 7 দিন পরে একদিন রামবাবুর বৈঠক খুব জমেছে। মানুষকে চিনতে না পারার দরুন কত সময় কত অদ্ভুত ভুল হয়, তাই নিয়ে বেশ কথাবার্তা চলছে। হরিহরবাবু বললেন, আমি একবার যা ফ্যাসাদে পড়েছিলুম সে বোধহয় আপনাদের বলিনি। সে প্রায় 20 বছরের কথা।
একদিন সন্ধ্যার সময় খাওয়া দাওয়া সেরে একটু শিগগির ঘুমোবো ভাবছি, এমন সময় আমার ডিসপেন্সারির চাকরটা এসে খবর দিল প্রমোদ বাবু এসেছেন। প্রমোদ মিত্তির তখন তার মাথার ব্যারামের জন্য আমাকে দিয়ে চিকিৎসা করাতো। সেদিন কথা ছিল আমি তার জন্য একটা মিক্সচার তৈরি করিয়ে রাখবো, সে সন্ধ্যার সময় সেটা নিয়ে যাবে। তাই চাকর এসে খবর দিতেই আমি ওষুধের শিশিটা তার হাতে দিয়ে সেই সঙ্গে একটা কাগজে লিখে দিলাম এক্ষুনি ওষুধটা এক দাগ খাবেন। দুর্বল মস্তিষ্কের পক্ষে কোনো রকম মানসিক পরিশ্রম বা উত্তেজনা ভালো নয়, এ কথা সর্বদা মনে রাখবেন, তাহলেই আপনার মাথার ব্যারাম শিগগির সারবে। মিনিট খানেক যেতে না যেতেই চাকরটা ঘুরে এসে খবর দিল যে বাবুটি চিঠিটি পড়ে বেজায় খাপ্পা হয়েছেন এবং দাওয়াইয়ের শিশিটি ভেঙে আমায় গাল দিতে দিতে প্রস্থান করেছেন। শুনে তো আমার চক্ষু স্থির। যা হোক, ব্যাপারটা পরিষ্কার হতে বেশি দেরি হলো না। একটু সন্ধান করতেই বোঝা গেল লোকটি মোটেই প্রমোদ মিত্তির নন, আমারই মামা শ্বশুর বাঁশবেড়ের প্রমোদ নন্দী। যেরকম বদমেজাজি লোক, সে রাত্রেই আমায় ছুটতে হলো বুড়োর তোয়াজ করবার জন্য। বুড়ো কি সহজে ঠান্ডা হয়? তাকে অপমান করা বা তার সঙ্গে ইয়ার্কি করা যে আমার মোটেই অভিপ্রায় ছিল না, এবং ওষুধটা কিংবা চিঠিটা যে তার জন্য দেওয়া হয়নি, এই সহজ কথাটি তার মাথায় ঢোকাতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল। এদিকে বাসায় ফিরে শুনি প্রমোদ মিত্তির এসে তার ওষুধ তৈরি না পেয়ে খুব বিরক্ত হয়ে চলে গেছে। পরদিন সকালে আবার তাকে বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করি। এই গল্প শুনে ইন্সপেক্টর বাবু বললেন, আপনার তো মশাই অল্পের ওপর দিয়ে গেল। আমার ওই রকম একটা ভুলের দরুন চাকরি নিয়ে টানাটানি পড়েছিল, সেও বহুদিনের কথা। তখন আমি সবেমাত্র পুলিশের চাকরি নিয়েছি। ঘোষপুরের বাজার নিয়ে সে সময় সুদাস মণ্ডলের সঙ্গে রায়বাবুদের খুব ঝগড়া চলছে। একদিন খবর পাওয়া গেল আজ সন্ধ্যার পর সুদাস লাঠিয়াল নিয়ে বাজার দখল করতে আসবে। ইন্সপেক্টর যোগিনবাবুর হুকুমে আমি 6 কনস্টেবল নিয়ে সন্ধ্যার কাছাকাছি ঘোষপুরে উপস্থিত হলাম। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। সন্ধ্যার একটু পরেই দেখলাম নদীর দিক থেকে কিসের আলো আসছে। মনে হচ্ছে কারা যেন কাঁঠাল তলায় বসে বিশ্রাম করছে। ব্যাপার কি দেখবার জন্য আমি খুব সাবধানে একটা ঝোপের আড়াল পর্যন্ত এগিয়ে গেলাম। গিয়ে দেখি একটা মশালের ঝাপসা আলোয় লাঠি হাতে কয়েকটা লোক বসে আছে, আর এক পালকির আড়ালে 2 লোক কথাবার্তা বলছে। কান পেতে শুনলাম একজন বলছে, সুদাসদা, কত দূর এলাম? উত্তর হলো, এই তো ঘোষপুরের বাজার দেখা যাচ্ছে। অমনি আর কথা নেই। আমি জোরে শীষ দিতেই সঙ্গের পুলিশগুলো মার মার করে তেড়ে এসেছে। পুলিশের সাড়া পাওয়া মাত্র সুদাসের লোকগুলো বাপরে মারে করে কে যে কোথায় সরে পড়ল তার ধরতেই পারা গেল না। কিন্তু পালকির কাছে যে 2 লোক ছিল তারা খুব সহজেই ধরা পড়ে গেল। তাদের একজনের বয়স অল্প, চেহারাটা গোয়ার গোবিন্দ গোছের। বুঝলাম এই সুদাস মণ্ডল। সে আমায় তেরে কি যেন বলতে উঠেছিল। আমি এক ধমক লাগিয়ে বললাম, হাতে হাতে ধরা পড়েছ বাপু, এখন রোগ করে লাভ নেই। কিছু বলবার থাকে তো থানায় গিয়ে বলো। শুনে তার সঙ্গের বুড়ো লোকটা ভেউ ভেউ করে কেঁদে উঠে খানিকক্ষণ অনর্গল কি যে বকে গেল তার কিছুই বুঝতে পারলাম না। খালি বুঝলাম যে সে আমাকে তার সুদাসদার পরিচয় বোঝাচ্ছে। আমি বললাম, অত পরিচয় শুনিয়ে আমার দরকার নেই, আসল পরিচয়টা আজ ভালো রকমভাবেই পেয়েছি। তারপর তাদের হাত করা পরিয়ে তো মহা ফুর্তিতে থানায় এসে হাজির করা গেল। তারপর মশাই যা কাণ্ড! হেড ইন্সপেক্টর যতীনবাবু রাগে আগুনের মতো লাল হয়ে টেবিল থাবড়িয়ে, দোয়াত উল্টিয়ে, কাগজ কলম ছুঁড়ে আমায় খুব সহজেই বুঝিয়ে দিলেন আমি একটি আস্ত রকমের হস্তিমূর্খ ও অর্বাচীন পাঁঠা।
যে লোকটিকে ধরে এনেছি সে মোটেই সুদাস মণ্ডল নয়, তার নাম সুভাষচন্দ্র বোস। সে যতীনবাবুরই জামাই। সঙ্গের লোকটি তার ঠাকুরদার আমলের চাকর। যতীনবাবুর কাছেই তারা আসছিল। আমার বুদ্ধিটা হা করা বোয়াল মাছের মতো না হলে আমি সুবাস শুনতে কখনোই সুদাস শুনতাম না, ইত্যাদি। অনেক কষ্টে, অনেক খোসামুদি করে, অনেক হাতে পায়ে ধরে সে যাত্রায় চাকরিটা বজায় রাখতে হয়েছিল। ইন্সপেক্টরের গল্প শেষ হতেই বৃন্দাবন চন্দ্র টিকি দুলিয়ে বললেন, আপনাদের গল্প শুনে আমারও একটা গল্প মনে পড়ে গেল। সেও ওই রকম উদর বোঝা বুদোর ঘাড়ে গোছের গল্প। তবে ভুলটা আমি নিজে করিনি, করেছিল আমার ভাইপো, সেই যে ছোকরাটি এখন মেডিকেল কলেজে পড়ে। একদিন সন্ধ্যার সময় ঘরের মধ্যে বসে আছি। ঘরেও পাতি জ্বালা হয়নি, বাইরেও বেশ অন্ধকার। খালি নোকের মতো একটুখানি চাঁদ সবে মাত্র পূব দিকে উকি দিয়েছে। এমন সময় মনে হলো যেন একটা মানুষ দেয়াল বেয়ে বেয়ে বাড়ির ছাদের ওপর উঠছে। বৃন্দাবনবাবু সবে এইটুকু বলেছেন। এমন সময় বারান্দায় কে ডাক দিল, বাবু টেলিগ্রাম। রামবাবু তাড়াতাড়ি উঠে গিয়ে টেলিগ্রামখানা নিয়ে আসলেন। তারপরে চোখের চশমাটি কপালে তুলে টেলিগ্রামখানা খুলে পড়তে লাগলেন। পড়তে পড়তে ক্রমেই তার চোখ গোল হয়ে উঠছে দেখে ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, কি ব্যাপারখানা কি? রামবাবু ধপাস করে সোফার ওপর বসে পড়ে বললেন, এই দেখুন না, দেশ থেকে পরেশ টেলিগ্রাম করেছে, সিরিয়াস অ্যাক্সিডেন্ট কাম ইমিডিয়েটলি, অর্থাৎ গুরুতর দুর্ঘটনা, শীঘ্র আসুন। রামবাবুর 3 ছেলে কয়েকদিন হলো পুজোর ছুটিতে দেশে গিয়েছে। আরেকটি মামা বাড়িতে আছে, আর বাকি 3টে মায়ের কাছে বাড়িতেই রয়েছে। রামবাবু বললেন, এত লোক থাকতে পরেশ ছোকরাটাকে দিয়েই বা টেলিগ্রাম করাতে গেল কেন? 2 পয়সা খরচ করে বড়রা কেউ একটু ভালো করে গুছিয়ে টেলিগ্রাম করলেই পারত। এখন কি যে করি? আজ বৃহস্পতিবার, এ সময়ে রওনাটাই বা হই কেমন করে? কিছুই তো বুঝতে পারছি না। তিনি চাকরকে ডেকে 3 তলার বড় ঘর থেকে তার কলমটা আনতে বললেন, আর বললেন, একটা টেলিগ্রাম করে দেখা যাক কি জবাব আসে। এই বলে তিনি আবার টেলিগ্রামখানা পড়তে লাগলেন। গল্প গুজব তো চুলোয় গেল। সবাই ভাবতে বসলো এখন কি করা যায়। এমন সময় রামবাবু হঠাৎ বলে উঠলেন, ও কি, কার টেলিগ্রাম? এ তো দেখছি রমাপদ সেন লেখা। আমার কি যে চোখ হয়েছে, আমি পড়ছি রামপ্রসাদ সান্যাল। বলতেই পোস্টমাস্টার প্রিয়শঙ্করবাবু বলে উঠলেন, ও রামপদ যে ওপাড়ার গুপ্তিবাবুর ভাই, আমি জানি তার শ্বশুরের নাম পরেশনাথ কি যেন। তখন খুব একটা হাসির ধুম পড়ে গেল। রামবাবু বললেন, দেখলেন মশাই পিয়ন ব্যাটার কাণ্ড, ভুল টেলিগ্রাম দিয়ে আমায় মেরেছিল আর কি। একে বুড়ো বয়স, তাতে আবার জানেন তো আমার হার্টের ব্যারাম আছে। হেডমাস্টার জ্যোতিষবাবু হেসে বললেন, আপনি আবার এর মধ্যেই বুড়ো হলেন কি করে? রামবাবু বললেন, বিলক্ষণ, এ পাড়ায় আমার মতো বুড়ো আর কটি পান দেখুন তো। এই আষাঢ় মাসে আমি 60-এর কোঠায় পা দিয়েছি। বৃন্দাবনবাবু বললেন, তাহলে তো আমার জেঠামশাইয়ের কাছে আপনার আর মানতে হলো, তার 69। ডাক্তারবাবু বললেন, আমারও কম বড় হয়নি, 64 হয়ে গিয়েছে। কিন্তু এ পাড়ায় বয়সের জন্য যদি প্রাইজ দিতে হয় তাহলে ভোলানাথের বাপকেই দেওয়া উচিত। তার নাকি এখন 78 বছর চলছে। এইরকম বাজে কথা চলছে এমন সময় বড় বড় বারকোষের ওপর থালা সাজিয়ে রামবাবুর 3টে চাকর খাবার নিয়ে হাজির। কচুরি, নিমকি, সন্দেশ থেকে পিঠে পায়েস পর্যন্ত প্রায় 12-14 রকমের খাবার। ডাক্তার বললেন, বাপরে, এ যে বিরাট আয়োজন, ব্যাপারখানা কি? রামবাবু বললেন, ওই যা, আসল কথাই বলতে ভুলে গেছি। আজ আমার জামাই এসেছেন, তাই বাড়িতে একটু মিষ্টি মুখের আয়োজন করা হয়েছে। ডাক্তারবাবু হেসে বললেন,
এত বড় গুরুতর কথাটাই বলতে ভুলে গেলেন? আপনার বয়সটা নিতান্তই বেড়ে গেছে দেখছি। বৃন্দাবন বললেন, তাও আজকের বৈঠকে অনেক রকম ভুলের কাণ্ড শুনলাম আর দেখলাম, কিন্তু এ ভুলটি বেশি দূর গড়ায়নি। আসুন এখন ভুলটা সংশোধন করে নেওয়া যাক। 1 নম্বর ভুল। গোড়াতেই রামবাবুকে কৃপণ বলা হইয়াছে, কিন্তু গল্পে তাহার স্বভাবে যে পরিচয় দেওয়া হইয়াছে তাহা মোটেই কৃপণের মতো নয়। 2 নম্বর ভুল। বলা হইয়াছে রামবাবু ও বৃন্দাবন বাবুর মধ্যে বহুকালের বন্ধুতা, অথচ পরেই বলা হইয়াছে কারোর সঙ্গে বৃন্দাবন বাবুর আলাপ পরিচয় নাই। 3 নম্বর। প্রথমেই বৃন্দাবন বাবুর মাথা ভরা টাক বলা হইয়াছে, অথচ তিনি টিকি দুলাইতেছেন। 4 নম্বর ভুল। প্রথমে বলা হইয়াছে তাহার বয়স 60, কিন্তু তিনি চাকরি করিয়াছেন 56 বছর। 5 নম্বর ভুল। বলা হইয়াছে যে তিনি গিন্নি আর জ্যাঠামশাই ছাড়া তাহার আর কেহ নাই, কিন্তু পরে তাহার এক ভাইপোকে হাজির করা হইয়াছে। 6 নম্বর ভুল। প্রথমে পোস্টমাস্টারের নাম বলা হইয়াছে প্রাণশঙ্কর, পরে লেখা হইয়াছে প্রিয়শঙ্কর। 7 নম্বর। রামবাবু ইংরাজি জানেন না, অথচ তিনি চটপট ইংরাজি টেলিগ্রাম পড়িতেছেন। 8 নম্বর। রামবাবুর পাটের তেলের ব্যবসা করেন, কিন্তু এরকম কোনো তেল বা ব্যবসার কথা আর শোনা যায় না। 9 নম্বর। ওই লাইনে তাহার বাড়ি দোতলা হইয়াছে, কিন্তু চাকর গেল 3 তলায়। 10 নম্বর ভুল। রামবাবুর 8টি ছেলে, কিন্তু মাত্র 7টির হিসাব পাওয়া যাইতেছে। 11 নম্বর। রামবাবুর মেয়ে নাই, কিন্তু তাহার এক জামাই আসিয়া হাজির। 12 নম্বর ভুল। তাহার চশমার যে বর্ণনা হইয়াছে সেইরূপ চশমা কপালে তোলা যায় না। 13 নম্বর ভুল। প্রথমে বলা হইয়াছে ঘরে কোনো রকম আসবাবপত্র নাই, কিন্তু পরে সোফার উল্লেখ করা হইয়াছে। 14 নম্বর ভুল। বলা হইয়াছে বড়দিনের ছুটির মধ্যে এক রবিবার বৃন্দাবন রামবাবুর সঙ্গে দেখা করিলেন গল্পের ঘটনা তাহার 7 দিনের পরে, সুতরাং সেদিন বৃহস্পতিবার হইতেই পারে না। 15 নম্বর ভুল। বড়দিনের সপ্তাহখানেকের মধ্যেই পূজার ছুটি অসম্ভব। 16 নম্বর ভুল। বৃন্দাবন বাবুর বয়স মোটেই 69 হইতেই পারে না। 17 নম্বর ভুল। চাঁদকে যখন আমরা সূর্যের কাছাকাছি দেখি তখনই তাহার চেহারা থাকে সরু নখের মতো, সন্ধ্যার সময় পূব দিকে অর্থাৎ সূর্যের উল্টা দিকে তাহার ওই রকম চেহারা অসম্ভব। তাহলে এইভাবেই শেষ হলো সুকুমার রায়ের সেই হাসির মহাবিশ্ব, যেখানে পাগলা দাশু এবং তার বন্ধুরা আমাদের শিখিয়েছে বুদ্ধি মানে শুধু বিদ্যা নয়, বরং একটু পাগলামিও। আজ ভুল গল্পের মধ্যে দিয়ে শেষ হলো সেই রসিক অদ্ভুত বুদ্ধিদীপ্ত যাত্রা। আমরা শুনেছি প্রতিটি গল্পেই কিন্তু ছিল এক চিলতে হেসে ওঠা, এক ফোঁটা চিন্তার খোরাক, আর এক দুনিয়া, যা শুধু সুকুমার রায়ের কলমেই সম্ভব। গল্প ক্লাসিক্স থেকে বিদায় নিচ্ছে পাগলা দাশু সিরিজ, কিন্তু হাসি বুদ্ধি আর সেই পাগলাটে রসিকতা চিরকাল রয়ে যাবে আমাদের মনে, আমাদের মুখের কোণে সেই চেনা হাসিতে। কি ঠিক বললাম তো? এবার অন্তত কমেন্টে জানান কেমন লাগলো আপনাদের পাগলা দাশু সিরিজের সমস্ত গল্পগুলি। আর যারা শোনেননি তারাও কিন্তু পাগলা দাশু সিরিজের প্রতিটি গল্প একেবারে মিস করবেন না। আর গল্পগুলি শোনার পর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। পরবর্তী গল্পে আবার দেখা হবে নতুন চরিত্রে, নতুন হাসিতে। কিন্তু আজ আসুন শেষবারের মতো বলি, দাশু তুই সত্যি পাগল, কিন্তু কি মজার পাগল রে। ভালো লাগলে গল্প ক্লাসিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।